আসসালামু আলাইকুম। এসএসসি জেনারেল ম্যাথ সেট ও ফাংশন অধ্যায়ে তোমাদের স্বাগত। এই চ্যাপ্টারে আমরা টোটাল ২টা পার্ট অর্থাৎ ২টা টপিক নিয়ে পড়াশোনা করব। একটা 2.1 আর একটা 2.2। তো 2.1 যেটা আছে 2.1 মূলত সেট এবং 2.2 তে মূলত ফাংশন নিয়ে আলোচনা করব আমরা। 2.1 এর সেট এবং 2.2 তে ফাংশন নিয়ে আলোচনা করব। বিগত সালে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবা প্রতি বছরই এই চ্যাপ্টার থেকে মোটামুটি একটা সিকিউ অর্থাৎ একটা সৃজনশীল কোশ্চিন এসে থাকে। এই জন্য এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের স্কুলের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমরা ইন ডিটেইলস পড়ার চেষ্টা করব, কোনো শর্টকাট ওয়ে ফলো করব না। এই চ্যাপ্টারে আমরা প্রথমে টেক্সট বুকের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তার পাশাপাশি টেক্সট বুকের উদাহরণ প্লাস অনুশীলনী সলভ করব, তার পাশাপাশি আমরা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অনেক ভালো একটা বেসিক নিয়ে এই চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। আমি মূলত এখানে এসএসসি জেনারেল ম্যাথের পাশাপাশি এসএসসি হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই রিলেটেড টপিক নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তার সাথে বোর্ড কোশ্চেন তো থাকছে, বোর্ড কোশ্চেন সলিউশন করলে আমাদের বেসিকটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়, অনেক বেশি মজবুত হয়ে যায়। এজন্য আমরা বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করব। এই চ্যাপ্টার অর্থাৎ 2.1 অর্থাৎ সেট অধ্যায়ে মূলত আমাদের 18টা টপিক আছে। 2.1 এ মূলত 18টা টপিক আছে। এই 18টা টপিক আমরা ইন ডিটেইলস পড়ব, তারপরে আমরা বিগত সালে বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেট নিয়ে ধারণা দেন। তিনি আমাদের অসীম সেট নিয়ে সর্বপ্রথম ধারণা দেন। তার নামানুসারেই সেটের নামকরণ করা হয়। সেটের সংজ্ঞা কি? সেটের সংজ্ঞা হচ্ছে বাস্তববাদ চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। ডেফিনেশনটা একটু অনেক জটিল, আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি বিষয়টা। তো প্রথমে যে আমরা উদাহরণটা দিব, ধরে নাও আমাদের বাস্তব জীবনের একটা উদাহরণ দিই। বাস্তব জীবনের উদাহরণ হচ্ছে, ধরে নাও আমরা বললাম ডিনার সেট। তাহলে ডিনার সেটের মধ্যে কি পড়তেছে? ডিনার সেটের মধ্যে আমাদের কাপ, প্লেট, স্পুন এগুলো পড়তেছে। কাপ, প্লেট, স্পুন এগুলো সমষ্টিগতভাবে লেখার যে সিস্টেম, এটা হচ্ছে সেট। আরেকটা উদাহরণ দিলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। আমরা বললাম যে প্রথম 5টি বেজোড় স্বাভাবিক সংখ্যার সেট লিখো। তাহলে প্রথম 5টি বেজোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি আসতেছে? 1 3 5 7 9। 1 3 5 7 9 এগুলো সমষ্টিগতভাবে লেখার যে সিস্টেমটা, এটা হচ্ছে সেট। তাহলে প্রথম 5টি বেজোড় স্বাভাবিক সংখ্যার সেট কি আসতেছে? 1 3 5 7 9। তো এই 1 3 5 7 9 এগুলো সমষ্টিগতভাবে লেখার যে সিস্টেম, এটা হচ্ছে সেট। আরেকটা উদাহরণ দিলে আরেকটু বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমরা বললাম ইংরেজি বর্ণমালার সেট। ইংরেজি বর্ণমালা সেট, এবং ইংরেজি বর্ণমালা হবে আমাদের স্মল লেটারে। ইংরেজি বর্ণমালা স্মল লেটারের সেটের মধ্যে কি পড়তেছে? এ বি সি ডি ই এরকম করে চলতে চলতে আমাদের এক্স ওয়াই জেড পর্যন্ত ইংরেজি বর্ণমালার সেট সীমাবদ্ধ। অর্থাৎ আমাদের এই টোটাল হচ্ছে 26টা লেটার সমষ্টিগতভাবে লেখার যে সিস্টেম, এটা হচ্ছে সেট। আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটু বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে, আমরা বললাম যে তোমার হচ্ছে ক্লাস 9 10 এর সায়েন্স বইয়ের সেট। তাহলে ক্লাস 9 10 এর সায়েন্স বইয়ের মধ্যে কি কি আছে? ক্লাস 9 10 এর সায়েন্স বইয়ের মধ্যে আছে ফিজিক্স। ক্লাস 9 10 এর সায়েন্স বইয়ের মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি। তারপর আর কি আছে? হায়ার ম্যাথ। তারপর আরেকটা কি আছে আমাদের? বায়োলজি। তাহলে এই চারটা আমাদের সমষ্টিগতভাবে লেখার যে সিস্টেমটা, এটা হচ্ছে সেট। হ্যাঁ, সেটকে বেসিক্যালি আমাদের ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা ডিফাইন করা হয়। ইংরেজি ক্যাপিটাল লেটার, বড় হাতের লেটার এ বি সি এগুলো দ্বারা সেটকে ডিফাইন করা হয়। তাহলে প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা ধরে নিলাম এ সেট হিসেবে বিবেচনা করলাম। প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেটকে এ সেট হিসেবে বিবেচনা করলাম। হ্যাঁ, অর্থাৎ ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা আমরা সেটকে ডিফাইন করে থাকি। তারপর আমরা যদি বলি যে তোমার ইংরেজি স্মল লেটারের সেট, এই সেটটাকে আমরা বি সেট হিসেবে বিবেচনা করলাম। তাহলে এই বি সেটের হচ্ছে আমাদের উপাদান টোটাল কয়টা? 26টা আছে। আবার দেখো, আমরা এরকম বলতে পারি যে ক্লাস 9 10 এর তোমার হচ্ছে সায়েন্স বইয়ের সেট আছে, এই সেটকে আমরা সি সেট দ্বারা বিবেচনা করলাম। তাহলে হচ্ছে সেটকে বেসিক্যালি আমাদের বড় হাতের অক্ষর অর্থাৎ ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি এগুলো দ্বারা ডিফাইন করা হয়। হ্যাঁ, আর সেটের প্রত্যেকটা উপাদান বা এলিমেন্ট এগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো প্রত্যেকটা সেটের উপাদান বা এলিমেন্ট। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো কি? সেটের
উপাদান বা এলিমেন্ট এলিমেন্ট তাহলে হচ্ছে এখানে দেখো সি সেট যেটা আছে, সি সেটের উপাদান বা এলিমেন্ট কয়টা? 4টা আছে, 1 2 3 4, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই 4টাই হচ্ছে সি সেটের উপাদান বা এলিমেন্ট। তারপর দেখো বি সেট যেটা আছে, এটার উপাদান বা এলিমেন্ট কয়টা? বি সেটের উপাদান বা এলিমেন্ট 26টা। কেন? কারণ হচ্ছে ইংরেজি স্মল লেটারের সেট কয়টা? 26টা। তাহলে এখানে 26টা উপাদান বা এলিমেন্ট আছে, অর্থাৎ বি সেটের উপাদান বা এলিমেন্ট 26টা। তারপর দেখো এ সেটের উপাদান বা এলিমেন্ট কয়টা? এ সেটের উপাদান বা এলিমেন্ট 5টা। কেন? কারণ হচ্ছে এ সেটটা ছিল আমাদের প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যা কয়টা? 5টা আছে। তাহলে 5টা উপাদান বা এলিমেন্ট, অর্থাৎ এ সেটের উপাদান বা এলিমেন্ট 5টা। হ্যাঁ, সেটকে জেনারেলি আমাদের সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়। সেটকে জেনারেলি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমাদের আবদ্ধ করা হয় এবং সেটের উপাদান বা এলিমেন্টকে কমা দ্বারা সেপারেট করা হয়। সেটের উপাদান বা এলিমেন্টকে আমাদের কমা দ্বারা সেপারেট করা হয় এবং সেটকে বেসিক্যালি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমাদের আবদ্ধ করা হয়। হ্যাঁ, অর্থাৎ এভাবে আমাদের সেটকে প্রকাশ করা হয়। ঠিক আছে, এরপরে যে টপিক সেটা হচ্ছে সেট প্রকাশ পদ্ধতি। সেট জেনারেলি দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে ইংলিশে সেট রোস্টার মেথড বলা হয় বা ট্যাবুলার মেথড বলা হয়, আর গঠন পদ্ধতিতে ইংলিশে সেট বিল্ডার মেথড বলা হয়। তাহলে আমাদের অ্যাট ফার্স্ট তালিকা পদ্ধতি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো তালিকা পদ্ধতি কি? যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। একটা উদাহরণের মাধ্যমে আমরা ভালোভাবে দেখি। ধরে নাও এ একটা সেট, যে সেটের উপাদান ধরে নাও 1, 2, 3। তাহলে দেখো এই সেটের উপাদান আমরা সুনির্দিষ্টভাবে বলে দিতে পারতেছি বা উল্লেখ করা আছে এখানে যে 1 2 3 উপাদান বিশিষ্ট এ সেট। ঠিক আছে, সুনির্দিষ্টভাবে উপাদানগুলো উল্লেখ করা আছে, তাহলে এ সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। আরেকটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবো। ধরো না বি একটা সেট, যে সেটের উপাদান তোমার কলম, খাতা। হ্যাঁ, তাহলে দেখো এখানে হচ্ছে বি যে সেট আছে, এই সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, যে এখানে কলম, খাতা উপাদান বিশিষ্ট সেট আছে। তাহলে বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তো যে এখানে জেনারেলি আমাদের সেটের উপাদানগুলো বলে দেওয়া থাকবে, কিন্তু গঠন পদ্ধতিতে আবার কি সেটের উপাদানগুলো বলে দেওয়া থাকবে না, ওখানে কন্ডিশন থাকবে। কেমন? এক্স বিলংস টু আর, এরকম কন্ডিশন থাকতে পারে। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্স এর ভ্যালু কি রিয়েল নাম্বার হইতে পারে। হ্যাঁ, এখানে কন্ডিশন দেওয়া থাকবে কিন্তু এখানে কোনো উপাদানের কথা উল্লেখ করা থাকবে না। ঠিক আছে, তারপর এইরকমও আমাদের কন্ডিশন থাকতে পারে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স এর ভ্যালু কি হবে? ন্যাচারাল নাম্বার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতির প্রকাশের সিস্টেম। ঠিক আছে, এখানে কোনো সেটের উপাদানগুলো উল্লেখ করা থাকবে না, কিন্তু তালিকা পদ্ধতিতে আমাদের সেটের উপাদানগুলো উল্লেখ করা থাকবে। বুঝছো কথা? এরপর যেটা আছে সেট গঠন পদ্ধতি, এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না, এখানে কিছু কন্ডিশন দেওয়া থাকবে, কিছু রুল থাকবে, কিছু শর্ত থাকবে। কীরকম কন্ডিশন থাকবে? যেমন ধরে নাও তোমার হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, এক্স এর ভ্যালু কী হবে? রিয়াল নাম্বার হবে, বাস্তব সংখ্যা। হ্যাঁ, এরকম একটা কন্ডিশন দেওয়া থাকবে। তারপর এরকম হইতে পারে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর ভ্যালু কী হবে? ন্যাচারাল নাম্বার হবে। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের সেট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট হবে। ঠিক আছে, এরকম কোনো কন্ডিশন দেওয়া থাকবে আমাদের সেট গঠন পদ্ধতিতে। অথবা এরকমও থাকতে পারে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, এটাও আমাদের গঠন পদ্ধতিতে তোমার হচ্ছে উল্লেখ করার সিস্টেম। অর্থাৎ এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই, এখানে কিছু কন্ডিশন বা শর্ত বা কিছু রুল আছে। হ্যাঁ, এরকম হইতে পারে তোমার এক্স সাজ দ্যাট এক্স তোমার হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। কি হইতে পারে? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এবং আরও কিছু শর্ত দেওয়া থাকতে পারে। এবং তোমার ধরে নাও এক্স এর ভ্যালু 2 থেকে বড়, এবং হচ্ছে এক্স এর ভ্যালু 2 থেকে বড় এবং 11 থেকে ছোট। তাহলে এরকম আমাদের কিছু কন্ডিশন দেওয়া থাকবে তোমার সেট গঠন পদ্ধতিতে, এখানে কোনো সুনির্দিষ্টভাবে উপাদান উল্লেখ করা থাকবে না। এ পর্যায়ে আমরা সেটে ব্যবহৃত কিছু চিহ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বিলংস টু। এই সাইনটার নাম বিলংস টু। কি নাম? বিলংস টু। বিলংস টু দ্বারা কি মিন করে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরে নিলাম এ একটা সেট, যে সেটের উপাদান আছে 1, 2, 3। ঠিক আছে, তো আমরা এভাবে লিখলাম তোমার হচ্ছে 1 বিলংস টু এ, অর্থাৎ 1 বিলংস টু এ দ্বারা কি মিন করে? তোমার এ সেটের মধ্যে 1 উপাদানটা বিদ্যমান থাকতে হবে, তাহলে আমরা 1 বিলংস টু এ লিখতে পারবো। তাহলে দেখো তো এ সেটের মধ্যে 1 উপাদানটা বিদ্যমান আছে, এ সেটের মধ্যে 1 উপাদান আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 বিলংস টু এ, অর্থাৎ 1 উপাদানটা এই সেটের মধ্যে বিদ্যমান আছে। এভাবে আমরা লিখতে পারবো 3 বিলংস টু এ, অর্থাৎ 3 উপাদানটা এ সেটের মধ্যে বিদ্যমান আছে। ঠিক আছে, আবার এভাবে যদি লিখি আমরা 4 বিলংস টু এ, তাহলে সেটা জাস্টিফাই করতেছে না। কেন? কারণ 4 উপাদানটা এ সেটের মধ্যে বিদ্যমান নেই। তাহলে এখান থেকে লিখতে পারবো 4 নট বিলংস টু এ, অর্থাৎ বিলংস টু সাইনটা এভাবে আমরা ইউজ করব। বুঝছো? তারপরে আসো আমাদের তোমার সেট গঠন পদ্ধতিতে আরো কিছু আমাদের তোমার চিহ্ন ইউজ করতে হয়। তো সেট গঠন পদ্ধতিতে বেসিক্যালি আমাদের এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এরকম হচ্ছে তোমার এই সাজ দ্যাট যে সাইনটা আছে
এই সাইনটা আমাদের ইউজ করতে হয়, সাজ দ্যাট। সাজ দ্যাট দ্বারা কি মিন করে, এক্স সাজ দ্যাট দ্বারা মিন করে এক্স যেন, এক্স কেমন হবে, এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট হবে, ঠিক আছে। তাহলে সাজ দ্যাট দ্বারা যেন মিন করে, এটা আমরা গঠন পদ্ধতিতে ইউজ করব এই সাইনটা। তারপরে আসো, এরপরে আরো কিছু আমাদের কনসেপ্ট লাগবে তোমার গঠন পদ্ধতির ক্ষেত্রে, এটা হচ্ছে আর, এই সাইনটা থাকবে। আর দ্বারা কি মিন করবে, আর দ্বারা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার মিন করবে, আর দ্বারা বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার মিন করবে। তারপর এন, এই সাইনটা আমাদের ইউজ হবে গঠন পদ্ধতিতে। এন দ্বারা কি মিন করবে, ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা মিন করবে এন দ্বারা। তারপরে আসো জেড, এই সাইনটা ইউজ হবে। জেড দ্বারা কি মিন করবে, জেড দ্বারা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা মিন করবে, জেড দ্বারা পূর্ণ সংখ্যা মিন করবে, ঠিক আছে। তারপরে আসো আমাদের এখানে কিউ একটা সাইন ইউজ হবে। তাহলে কিউ দ্বারা কি মিন করবে, কিউ দ্বারা মূলদ সংখ্যা মিন করবে, কিউ দ্বারা মূলদ সংখ্যা মিন করবে। তাহলে দেখো প্রথমে যেটা আছে সেটা বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কোনগুলো, বাস্তবে আমরা যেগুলো ইউজ করি সবগুলোই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। বাস্তবে আমরা যা কিছু সংখ্যা ইউজ করি সবগুলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। যেমন 0 1 2 3 -1 -2 -3 1.1 1.2 এরকম বাস্তবে যা কিছু ইউজ করি সবগুলো বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। এরপরে স্বাভাবিক সংখ্যা আছে। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা ডিফাইন করা হয়, যেটা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার ডেফিনেশন কি, জিরোর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। জিরোর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলো, জিরোর পরে ধনাত্মক অখণ্ড সংখ্যা 1 2 3 4, এগুলো জিরোর পরে চিরকাল যেগুলো চলবে সেগুলো জিরোর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড বলতে কি, পূর্ণ সংখ্যা হইতে হবে, অর্থাৎ তোমার দশমিকে আসা যাবে না, হলো পূর্ণ সংখ্যার সেট হইতে হবে, ওগুলোই স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তারপর আসো জেড, জেড দ্বারা পূর্ণ সংখ্যা মিন করে। পূর্ণ সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যার ডেফিনেশন হচ্ছে জিরো সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা, জিরো সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা। জিরো সহ ধনাত্মক অখণ্ড সংখ্যা কোনগুলো, পজিটিভ দিকে 1 2 3 এরকম চিরকাল যেদিকে চলতে থাকবে, এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা কি -1 -2 এরকম চিরকাল যেগুলো নেগেটিভ দিকে চলতে থাকবে। তাহলে জিরো সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা আমাদের পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হবে। তারপরে আসো কিউ দ্বারা আমাদের মূলদ সংখ্যা মিন করো। তো মূলদ সংখ্যা কোনগুলো, মূলদ সংখ্যা হচ্ছে তোমার যে সংখ্যাগুলোকে তোমার ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারি, যে সংখ্যাগুলোকে লব ডিভাইড বাই হর আকারে প্রকাশ করতে পারি, লব ডিভাইড বাই হর আকারে প্রকাশ করতে পারি। আরেকটা কন্ডিশন হচ্ছে হরের ভ্যালু কখনো শূন্য হইতে পারবে না, হর কখনো শূন্য হইতে পারবে না, সেগুলো আমাদের মূলদ সংখ্যা অর্থাৎ কিউ সেটের অন্তর্ভুক্ত হিসেবে আমরা গণ্য করতে পারবো। তাহলে এখানে কোন সংখ্যাগুলোকে লব ডিভাইড বাই হর আকারে প্রকাশ করতে পারি, একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি 1 ডিভাইড বাই 2 3 ডিভাইড বাই 2, এগুলো লব ডিভাইড বাই হর আকারে প্রকাশ করতে পারতেছি, অর্থাৎ এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি এবং হরের ভ্যালু কখনো 0 হচ্ছে না। এই সংখ্যাগুলো আমাদের মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হিসেবে আমরা গণ্য করতে পারবো। তো এই চারটা জিনিস আমাদের বেসিক্যালি তোমার গঠন পদ্ধতিতে ইউজ হবে। তো গঠন পদ্ধতিতে এগুলো কিভাবে ইউজ হবে, এরকম ইউজ হইতে পারে তোমার x such that x belongs to n, এবং 2 থেকে বড় x এর ভ্যালু হবে এবং 6 থেকে ছোট হবে, ঠিক আছে। এইরকম এখানে ন্যাচারাল নাম্বার মিন করবে x এর ভ্যালু, তাহলে ন্যাচারাল নাম্বার x এর ভ্যালু মিন করবে, এরকম করে গঠন পদ্ধতিতে এই সাইনগুলো ইউজ হবে। এরকম হইতে পারে x such that x belongs to z, তাহলে x এর ভ্যালু কি হইতে পারে তোমার z, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট হইতে পারে। তারপরে এরকম হইতে পারে x such that x belongs to তোমার আর, x এর ভ্যালু কি হবে, রিয়েল নাম্বার হবে। এভাবে আমরা এই চিহ্নগুলো সেটে ব্যবহার করব। এই পর্যায়ে আমরা উদাহরণ 1 নম্বর কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, a = 7, 14, 21, 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে আমাদের এ সেটের ভ্যালু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেখান থেকে গঠন পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তো আমরা বেসিকে কি দেখছিলাম, তালিকা পদ্ধতি কি, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। তাহলে এ সেটের উপাদানগুলো আমাদের সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। এখানে হচ্ছে 7 14 21 28 উপাদান বিশিষ্ট এ সেট, সেখান থেকে আমাদের কিসে কনভার্ট করতে বলছে, গঠন পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তো আমরা গঠন পদ্ধতির ক্ষেত্রে কি দেখছিলাম, যে সেটের ক্ষেত্রে কন্ডিশন দেওয়া থাকে, এখানে কোনো উপাদান দেওয়া থাকে না। তাহলে আমরা দেখো তো এ সেটের ক্ষেত্রে কি ধরনের কন্ডিশন
আমরা অ্যাপ্লাই করতে পারবো। গঠন পদ্ধতিতে কনভার্ট করার জন্য এ সেটের ক্ষেত্রে আমরা কি ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো? তো আমরা গঠন পদ্ধতিতে দেখছিলাম কন্ডিশন এমন হইতে পারে x বিলংস টু n সাচ দ্যাট x ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তারপর হচ্ছে x এর ভ্যালু কি হইতে পারে, 2 থেকে বড়, 7 থেকে ছোট, x এর ভ্যালু বিজোড় সংখ্যা। আবার এরকম হইতে পারে তোমার x বিলংস টু n, হ্যাঁ, সাচ দ্যাট x হচ্ছে তোমার কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এরকম হইতে পারে x বিলংস টু z, এরকম হইতে পারে আমাদের গঠন পদ্ধতির ক্ষেত্রে। তাহলে আমরা এই শর্তগুলো মধ্যে যে কোনো একটা শর্ত ওইটার উপর অ্যাপ্লাই করব, অর্থাৎ আমাদের এই শর্তগুলোর মধ্যে যে শর্তটা উপরিক্ত সেটের জন্য সুইটেবল হয় ওই শর্তটাকে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার হিসেবে গ্রহণ করব, ঠিক আছে। তাহলে আসো আমরা উপরের সেটের উপর কি শর্ত অ্যাপ্লাই করতে পারি। উপরের সেটের উপর আমরা কি শর্ত অ্যাপ্লাই করতে পারি, দেখো তো সেটগুলোর উপাদান কি দেওয়া আছে, 7, 14, 21, 28। তাহলে এগুলো দেখো 7-এর গুণিতক, এগুলো আমরা 7-এর গুণিতক বলতে পারবো না, এগুলো 7-এর গুণিতক বলতে পারবো। গুণিতক কি, 7 দ্বারা তোমাদের যেসব সংখ্যা গুণ করা যায় ওগুলো 7-এর গুণিতক, অর্থাৎ 7-এর ঘরের নামাতা বললে যে সংখ্যা পাওয়া যায় সবগুলো 7-এর গুণিতক। তাহলে উপরে যে সেটটার ভ্যালু আছে এগুলো দেখো তো 7-এর ঘরের নামাতা বললে পাওয়া যায় না। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ 7-এর ঘরের নামাতা বললে যেহেতু উপরে উপাদানগুলো পাওয়া যাচ্ছে তাহলে এ সেটের উপাদানগুলো আমরা এভাবে লিখতে পারবো, এ সেটের উপাদানগুলো আমাদের 7-এর গুণিতক, ঠিক আছে। এখান থেকে আমরা এইটুকু লিখতে পারতেছি, অতএব তোমার এ সেটের উপাদানগুলো আমাদের কি হচ্ছে 7-এর গুণিতক হচ্ছে, হ্যাঁ। আরেকটা কথা আমরা লিখতে পারি এখানে x বিলংস টু n, অর্থাৎ উপরের ভ্যালুগুলো ন্যাচারাল নাম্বারও হচ্ছে, তাহলে ন্যাচারাল নাম্বার হচ্ছে 7-এর গুণিতক হচ্ছে, দুইটা কন্ডিশনই আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে এখান থেকে এ সেটের আমাদের গঠন পদ্ধতিতে কনভার্ট করার ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারতেছি x বিলংস টু n সাচ দ্যাট x এর ভ্যালু আমাদের কি হবে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে। তার পাশাপাশি কি হবে আমাদের তোমার x 7-এর গুণিতক, 7-এর গুণিতক, গুণিতক। তাহলে দেখো 7-এর গুণিতক মানে কি, 7 দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে 7 দ্বারা গুণ করলে অর্থাৎ 7-এর ঘরের নামাতা পড়লে আমরা পৃথিবীতে অসংখ্য সংখ্যা পাইতে পারি। তাহলে এখানে তো অসংখ্য সংখ্যা নাই, আমরা কন্ডিশনটা আরেকটু স্পেসিফিক করে লিখতে পারি, আমরা কন্ডিশনকে আরেকটু ফুলফিল করতে পারি। তাহলে কিভাবে আমরা ফুলফিল করতে পারবো কন্ডিশনটাকে, দেখো তো এগুলো 28-এর সমান বা 28 থেকে ছোট এরকম লিখতে পারি না। তাহলে আমরা ফুলফিল করার জন্য এরকম লিখতে পারি, শুধু x এর ভ্যালু 7-এর গুণিতক হইলে হবে না, এর পাশাপাশি আমাদের কি হইতে হবে, এর পাশাপাশি আমাদের x এর ভ্যালুগুলো কি হবে, x এর ভ্যালুগুলো 28-এর সমান অথবা 28 থেকে ছোট হবে। দেখো তো x এর ভ্যালুগুলো 28-এর সমান আর 28 থেকে ছোট হচ্ছে না। তাহলে আমরা এ সেটের ভ্যালুকে তোমার সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করার ক্ষেত্রে আমরা তিনটা কন্ডিশন দিলাম, একটা হচ্ছে x বিলংস টু n, অর্থাৎ x এর ভ্যালু স্বাভাবিক সংখ্যা, তারপর আর কি দিছি x 7-এর গুণিতক, ঠিক আছে, এবং x লেস অর ইকুয়াল 28, ঠিক আছে। তাহলে আমরা এভাবে তোমরা একটা সেটকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারি, বুঝছো। আরো বিভিন্ন সুইটেবল ওয়েতে আমরা গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারবো উপরের সেটকে, হ্যাঁ, যে ওয়েটা সুইটেবল হবে, অর্থাৎ যে শর্তটা উপরের ভ্যালুগুলোর ক্ষেত্রে তোমার স্যাটিসফাই করবে ওই শর্তটাই আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার হিসেবে বেছে নিব। তো এখানে আমরা অন্যভাবেও আমরা এখানে অ্যান্সার দিতে পারি, যেমন আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। এর ভ্যালু কি হইতে পারে, এর ভ্যালু তোমার ন্যাচারাল নাম্বার হইতে পারে, আর কি হইতে পারে এর ভ্যালু, দেখো তো উপরের ভ্যালুগুলো আর কি হইতে পারে, ন্যাচারাল নাম্বারের পাশাপাশি আমরা 28-এর গুণনীয়ক বলতে পারবো না, অর্থাৎ গুণনীয়ক কি, যে সব সংখ্যা দিয়ে 28-কে ভাগ করা যায়, যেসব সংখ্যা দিয়ে 28-কে ভাগ করা যায় ওগুলোই 28-এর গুণনীয়ক। তাহলে দেখো তো এই সংখ্যাগুলো দিয়ে 28-কে ভাগ করা যাবে না, যাবে। 28-কে 7 দ্বারা ভাগ করা যায় না, 4 7 28, 28-কে 14 দ্বারা ভাগ করা যায় না, 14 দুগুণ 28। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে 28-কে যেহেতু ভাগ করা যাচ্ছে তাহলে উপরের সেটগুলো ভ্যালু আমরা কি লিখতে পারি 28-এর গুণনীয়ক। এভাবেও আমরা লিখতে পারি x বিলংস টু n সাচ দ্যাট x 28-এর গুণনীয়ক, গুণনীয়ক, বুঝছো কথা, এভাবে লিখতে পারি। আরো বিভিন্নভাবে বিভিন্ন সুইটেবল ওয়েতে আমরা একটা সেটকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারি। তাহলে পরীক্ষার খাতায় আসলে তুমি যে কোনো একটা সুইটেবল ওয়ে অ্যাপ্লাই করতে পারবা। তো আমাদের ইন জেনারেল এগুলোর ক্ষেত্রে আমাদের একটু রিটেনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের একটু রিটেনের ক্ষেত্রে বাংলা ভাষায় কথাই লিখতে হয় এই জিনিসগুলো। তো বাংলা ভাষায় কিভাবে লিখবা, দেখো তো এখানে লিখতে পারবা a ইকুয়াল টু 7, 14, 21, 28 সেটটি আমাদের কি হচ্ছে তোমার 7-এর গুণিতক হচ্ছে, 7-এর গুণিতক স্বাভাবিক সংখ্যা হচ্ছে। এখান থেকে লিখতে পারি সেটটি 7-এর
গুণিতক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এর পাশাপাশি আরো কি হবে আবার 28 সমান অথবা 28 থেকে কি হচ্ছে ছোট হচ্ছে, এবং 28 সমান অথবা 28 থেকে ছোট, অথবা এভাবেও বলতে পারবা 28 থেকে বড় নয়, এখানে লিখতে পারো এবং 28 থেকে বড় নয়, বাংলা কথা লিখে। অতএব নির্ণয় সেট a equal to x belongs to n such that x 7 এর গুণিতক এবং x less or equal 28, এটাই আমাদের অ্যান্সার হিসেবে আমরা গণ্য করতে পারবো। আমরা উদাহরণ 2 এর সমাধান করব। কোশ্চেনটা এরকম, b equal to x such that x 28 এর গুণনীয়ক সেটকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে আমাদের b সেটে যেটা ভ্যালু আছে এটা আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তো আমাদের গঠন পদ্ধতিতে b সেটের যে কন্ডিশনটা দেওয়া আছে এটা হচ্ছে x 28 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কোনগুলো, যেসব সংখ্যা দিয়ে 28 কে ভাগ করা যায়, যেসব সংখ্যা দিয়ে আমার 28 কে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলোই হচ্ছে 28 এর গুণনীয়ক। তাহলে দেখো তো কোন সংখ্যাগুলো দিয়ে 28 কে ভাগ করা যায়, কোন সংখ্যাগুলো দিয়ে 28 কে ভাগ করা যায়। তাহলে দেখো 28 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, হ্যাঁ 1 দ্বারা ভাগ করতে পারবো। কেন? কারণ 1 × 28 করলে আমাদের 28 হচ্ছে, অর্থাৎ 1 এবং 28 উভয়ই আমাদের কি হচ্ছে 28 এর গুণনীয়ক হচ্ছে। এরপর আসো 2 দিয়ে 28 কে ভাগ করা যাবে, 2 দিয়ে 28 কে ভাগ করা যাবে, হ্যাঁ যাবে। 2 × 14 করলে 28 হচ্ছে, তাহলে 2 এবং 14 উভয়ই 28 এর গুণনীয়ক হচ্ছে। এরপর আসো তোমার 3 দিয়ে 28 কে ভাগ করা যাবে, তোমার না 3 দিয়ে 28 কে ভাগ করা যাবে না। তারপর আসো 4 দিয়ে যাবে, 4 × 7 করলে 28 হচ্ছে, এবং আমাদের 4 এবং 7 উভয়ই 28 এর গুণনীয়ক হচ্ছে। এরপর আসো 5 কে যাবে, 5 দিয়ে 28 কে ভাগ করা যাবে, যাবে না। 6 দিয়ে যাবে, যাবে না। অর্থাৎ আর কোনো সংখ্যা দিয়ে যেহেতু 28 কে ভাগ করা যাবে না, সেহেতু 28 এর গুণনীয়ক সময় কি হবে 1 2 4 7 14 28। অর্থাৎ আমাদের বি সেটের আমাদের উপাদানগুলো হবে, বি সেটের উপাদানগুলো কি হবে 1 2 4 7 14 28। এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি, অতএব বি সেটটার উপাদান হচ্ছে 1 2 4 7 14 এবং 28। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এটা একটু আমাদের ভাষা দিয়ে লিখতে হবে, নাহলে রিটেনে নাম্বার দেবে না, একটু আমাদের ডিটেলস লিখতে হবে। সেজন্য আমরা এখানে লিখলাম তোমার হচ্ছে 28 এর গুণনীয়ক সমূহ আসতেছে 1 2 4 1 2 4 7 14 এবং 28। অতএব নির্ণয় সেট বি ইকুয়াল টু এই কয়েকটা আমাদের আসতেছে, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই পর্যায়ে আমরা বইয়ের উদাহরণ 3 নম্বর কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন যে সি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে সি একটা সেট দেওয়া আছে, যে সেটের ভ্যালুটা আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে গঠন পদ্ধতিতে আমরা বেসিক্যালি কি দেখছিলাম, সেটের তোমার একটা কন্ডিশন দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এই সি সেটের কন্ডিশন কি আছে দেখো তো, সি সেটের কন্ডিশন আছে এক্স এর ভ্যালু কি হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এবং শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে হবে না, তার পাশাপাশি আমাদের কি হবে এক্স স্কোয়ার লেস দ্যান 18, অর্থাৎ 18 থেকে এক্স স্কোয়ারের ভ্যালু ছোট হবে, ঠিক আছে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, জিরোর পরে সকল পজিটিভ অখণ্ড সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, জিরোর পরের সকল পজিটিভ অখণ্ড সংখ্যা। তাহলে জিরোর পরের সকল পজিটিভ অখণ্ড সংখ্যা কোনগুলো, জিরোর পরে পজিটিভ অখণ্ড সংখ্যা 1 2 3 4 5 এরকম যেগুলো চিরকাল চলতে থাকবে ওগুলোই হচ্ছে জিরোর পরের সকল পজিটিভ তোমার অখণ্ড সংখ্যা। তাহলে এই ভ্যালুগুলো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, এই ভ্যালুগুলো আমাদের কি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো বিবেচনাধীন রাখবো, ঠিক আছে। তাহলে দেখো শুধু পূর্ণ সংখ্যা হইলে হবে না, সি সেটের ভ্যালু আর কি হইতে হবে এক্স স্কোয়ার লেস দ্যান 18 হইতে হবে। তাহলে আমাদের এই কন্ডিশনটাও আমাদের চেক করে দেখতে হবে, তাহলে এই ভ্যালুগুলো আমাদের এই কন্ডিশনে বসে বসে চেক করে দেখতে হবে কোনটা স্যাটিসফাই করতেছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে যদি এরকম লিখি এক্স ইকাল টু কত, এগুলো এক্স এর ভ্যালু যেহেতু শুধু এক্স ইকাল টু 1 হলে প্রত্যেকটা ওই কন্ডিশনে বসে বসে দেখি, এক্স ইকাল টু 1 হলে ওই কন্ডিশনে যদি বসায় এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 এর উপর স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার করলে 1 হয়, যেটা 18 থেকে ছোট, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের তোমার সি সেটের অন্তর্ভুক্তর মধ্যে বিবেচনা করব। তারপর আসো এক্স ইকুয়াল টু 2 নিয়ে ওই কন্ডিশনে বসাই দেখি, এক্স ইকুয়াল টু 2 হলে আমরা যদি এই কন্ডিশনে বসাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে তোমার 2 স্কোয়ার অর্থাৎ 4, যেটাও আমাদের 18 থেকে ছোট হচ্ছে, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু 2 এই সি সেটের জন্য গ্রহণযোগ্য হচ্ছে। এরপর আসো এক্স এর ভ্যালু আমরা 3 নিয়ে কাজ করি, তাহলে এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে কত হচ্ছে 3 হলে আমরা যদি ওই কন্ডিশনে বসাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 এর উপর স্কোয়ার, যেটা আমাদের 3 3 9, সেটাও আমাদের 18 থেকে ছোট হচ্ছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3 ওই সি সেটের জন্য আমরা বিবেচনা করতে পারবো,
তারপর আসো এক্স ইকুয়াল টু আমরা কী নেব, 4 নেব। 4 নিয়ে আমরা কী করবো, ওই কন্ডিশনে বসাবো, বসাই দেখব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এক্সের ভ্যালু যেহেতু 4, 4 এর উপর স্কোয়ার, 4 4 16, এটা আমাদের কন্ডিশনে গ্রহণযোগ্য হচ্ছে। অর্থাৎ এক্সের ভ্যালু 4, এটা আমরা সি সেটের জন্য বিবেচনা করে রাখতে পারবো। এরপর আসো এক্স ইকুয়াল টু আমরা 5 যদি নিয়ে যদি আমরা কী করি, ওই কন্ডিশনে বসাই, তাহলে কী আসতেছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 এর উপর স্কোয়ার অর্থাৎ 25, এটা আমাদের 18 থেকে ছোট হচ্ছে না। তাহলে এক্স ইকুয়াল টু 5 এই কন্ডিশনে গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে আমরা এইটুকু বলতে পারবো 6 7 8, অর্থাৎ এরপরের ভ্যালুগুলো আমাদের ওই কন্ডিশনে গ্রহণযোগ্য হবে না যেহেতু। তাহলে এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 4, এই ভ্যালুগুলো যেহেতু শুধুমাত্র এই কন্ডিশনের জন্য গ্রহণযোগ্য হচ্ছে, তাহলে সি সেটের আমাদের উপাদান কি হবে, 1 2 3 4। তাহলে নির্ণয় সেট কি লিখতে পারবো এখান থেকে, নির্ণয় সেট সি ইকুয়াল টু তোমার 1 2 3 4। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এ পর্যায়ে আমরা অনুশীলনী 1-এর ক নম্বর কোশ্চেনের সমাধান করব। তো কোশ্চেনটা এরকম, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর যে কোশ্চেনটা আছে, x belongs to n such that x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং x কিউব লেস দ্যান 130। অর্থাৎ এখানে আমাদের যেটা দেওয়া আছে x belongs to n, অর্থাৎ x এর ভ্যালু কি হবে, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। এবং আরো দুইটা কন্ডিশন আছে, সেটা কি, x স্কয়ার করলে 9 থেকে বড় হবে এবং x কিউব করলে 130 থেকে ছোট হবে। অর্থাৎ এখান থেকে আমাদের এই তিনটা কন্ডিশনই আমাদের যে ভ্যালুগুলোর ক্ষেত্রে স্যাটিসফাই করতেছে, ওই ভ্যালুগুলার আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণ্য হবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট আমাদের যে কন্ডিশন আছে সেটা হচ্ছে x বিলংস টু n, অর্থাৎ x এর ভ্যালু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 0 এর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। 0 এর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে প্রথম যে কন্ডিশন আছে ওই অনুযায়ী আমরা এখন ভ্যালু বের করে ফেলি। তাহলে প্রথম যে কন্ডিশন আছে ওটা কি, ন্যাচারাল নাম্বার হবে, স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটগুলো এগুলো আগে আমরা লিখে ফেলি, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 এর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে 0 এর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে কি কি পড়তেছে, 0 এর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে 1 পড়তেছে, 0 এর পরে ধনাত্মক অখণ্ড, 2 পড়তেছে, 3 পড়তেছে, 4 পড়তেছে, 5 পড়তেছে, 6 পড়তেছে, এরকম করে চিরকাল যেগুলো চলতে থাকবে ওগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ n এর ভ্যালু, ন্যাচারাল নাম্বার ভ্যালু, অর্থাৎ x এর ভ্যালু। হ্যাঁ, তাহলে x এর ভ্যালুগুলো এগুলো হইতে পারে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালুগুলো শুধু ন্যাচারাল নাম্বার হইলে হবে না, এর পাশাপাশি আর কি হইতে পারে, 9 থেকে বড় x স্কয়ার ভ্যালু হবে এবং হচ্ছে 130 থেকে ছোট হবে x কিউবের ভ্যালু। অর্থাৎ এখানে x এর যে ভ্যালুগুলা ওই কন্ডিশন দুটাকে স্যাটিসফাই করবে, সেই x এর ভ্যালুগুলা প্রাপ্ত সেটের ভ্যালু হবে। আরেকবার রিক্যাপ করি, x এর যে ভ্যালুগুলা ওই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে, x এর শেষে ভ্যালুগুলা প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে আমরা গণ্য করব। তাহলে এট ফার্স্ট আমাদের x এর ভ্যালুগুলা ওই দুইটা কন্ডিশনে বসাই দেখি, হ্যাঁ, কোনগুলো স্যাটিসফাই করতেছে। তাহলে চলো শুরু করে দিই। তাহলে আমরা প্রথমে x ইকুয়াল টু 1 নিয়ে কাজ করব। তাহলে x ইকুয়াল টু 1 হলে, হ্যাঁ, আমরা প্রথম কন্ডিশনে বসাই দিই, অর্থাৎ x স্কয়ার গ্রেটার দ্যান 9 এ এট ফার্স্ট 1 বসাই। তাহলে দেখো x ইকুয়াল টু 1 হলে ওই কন্ডিশনে যদি বসাও, হ্যাঁ, x ইকুয়াল টু কত, 1, তাহলে এখানে বসাও, 1 স্কয়ার আসতেছে, 1 স্কয়ার করলে 9, যেটা 1, যেটা আমাদের 9 থেকে বড় হচ্ছে না, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না। এরপর আসো x ইকুয়াল টু 2 আমরা ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি। তাহলে x ইকুয়াল টু 2 হলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে, তাহলে x এর ভ্যালু যেহেতু 2, তাহলে 2 এর উপর স্কয়ার, যেটা ক্যালকুলেশন করলে আমাদের 4 আসতেছে, এটা 9 থেকে বড় হচ্ছে না, এটাকেও আমাদের স্যাটিসফাই করতেছে না। এরপর আসো x ইকুয়াল টু 3 নিয়ে কাজ করি। হ্যাঁ, x ইকুয়াল টু 3 হলে আমরা যদি প্রথম কন্ডিশনে বসাই, ঠিক আছে, x স্কয়ার ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 3 হলে 3 এর উপর স্কয়ার, যেটা ক্যালকুলেট করলে 9 আসতেছে, যেটাও আমাদের 9 থেকে বড় হচ্ছে না। হ্যাঁ, এরপর আসো x ইকুয়াল টু 4 নিয়ে কাজ করি। x ইকুয়াল টু 4 হলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে, x এর ভ্যালু 4 বসাও, তাহলে 4 এর উপর স্কয়ার 16, এটা আমাদের 9 থেকে বড় হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। এরপর আসো x এর ভ্যালু আমরা 5 নিয়ে কাজ করব। তাহলে x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু কত আসছে, 5 এর উপর স্কয়ার, 5 5 25, যেটাও আমাদের 9 থেকে বড় হচ্ছে। এরপর আসো x ইকুয়াল টু 6 হলে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে, 6 এর উপর স্কয়ার, 6 6 36, যেটাও আমাদের 9 থেকে বড় হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কতটুকু ভ্যালু নিতে পারি, এখানে তো অসংখ্য ভ্যালু নেওয়া যাবে, তো আমরা সবগুলো ভ্যালু নিব না, আপাতত এই পর্যন্ত নিয়ে রাখি। তারপর সেকেন্ড কন্ডিশনে x এর এই ভ্যালুগুলো বসাই দেখি সাপোর্ট করে কিনা, সেকেন্ড কন্ডিশনে x এর এই ভ্যালুগুলো বসাই দেখি স্যাটিসফাই করে কিনা। চলো, এবং x ইকুয়াল টু 1 হলে সেকেন্ড কন্ডিশনে বসা 1, এখানে x কিউব অর্থাৎ
x এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1 কিউব হবে, এটা ক্যালকুলেট করলে 1 হয়, এটা আমাদের 130 থেকে তোমার ছোট হচ্ছে। এরপর আসো, এরপর হচ্ছে x এর ভ্যালু 2, সেকেন্ড কন্ডিশনে বসাও, x কিউব ইকুয়াল টু তোমার হচ্ছে 2 কিউব, যেটা ক্যালকুলেট করলে 8 আসতেছে, এটা 130 থেকে ছোট হচ্ছে। এরপর আসো আমাদের x ইকুয়াল টু 3, সেকেন্ড কন্ডিশনে বসাও, তাহলে x ইকুয়াল টু এখানে যদি 3 বসাও তাহলে 3 কিউব হবে, এটা ক্যালকুলেট করলে 27 হয়, 130 থেকে ছোট আসতেছে। এবং পরের ভ্যালুটা বসাও, অর্থাৎ x এর ভ্যালু 4, সেকেন্ড কন্ডিশনে বসাও, তাহলে এখান থেকে x কিউব ইকুয়াল টু কত, 4 এর উপর কিউব, যেটা ক্যালকুলেট করলে 64 আসতেছে, যেটা আমাদের 130 থেকে ছোট হচ্ছে। এরপর আসো x এর ভ্যালু আমরা 5 বসাই দেখি, তাহলে x এর ভ্যালু যদি 5 ওখানে বসাও সেকেন্ড কন্ডিশন, তাহলে 5 এর উপর কিউব, এটা ক্যালকুলেট করলে 125, এটাও 130 থেকে আমাদের ছোট হচ্ছে। হ্যাঁ, এরপর আসো x এর ভ্যালু 6, সেকেন্ড কন্ডিশনে বসাও, x ইকুয়াল টু 6 হলে x কিউব কত আসতেছে, তাহলে 6 এর উপর কিউব, যেটা ক্যালকুলেট করলে 216, এটা 130 থেকে তোমার কি হচ্ছে না, ছোট হচ্ছে না। হ্যাঁ, এরপরে যদি x এর ভ্যালু এখানে 7 বসাও, তাও সাপোর্ট করবে না দ্বিতীয় কন্ডিশনে, 8 বসালেও সাপোর্ট করবে না, তাহলে আমরা এই পর্যন্ত রেখে দিব, ব্যাকগুলো যেহেতু সাপোর্ট করবে না সেহেতু এই পর্যন্ত রেখে দিব। এখন আমাদের শর্ত কি দিছিল, x এর ন্যাচারাল নাম্বারগুলো দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করলে ওই ভ্যালুগুলোই আমরা প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণ্য করব। তাহলে x এর কোন কোন ভ্যালুগুলো দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করছে, x এর কোন কোন ভ্যালুগুলো দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করছে, এই ভ্যালুটা সাপোর্ট করছে দুইটা কন্ডিশনে, দেখো x ইকুয়াল টু 1 এখানে সাপোর্ট করে নাই, ওখানে করছে, তাহলে এটা আমাদের নেওয়া যাবে না, অর্থাৎ x এর ভ্যালু 1 হবে না। তারপর আসো x ইকুয়াল টু 2, দুইটা কন্ডিশনে সাপোর্ট করে নাই, এটাতে সাপোর্ট করে নাই, ওটাতে করছে, তাহলে এটাও আমরা নিতে পারবো না। x এর ভ্যালু 3, এই কন্ডিশনে সাপোর্ট করে নাই, ওখানে সাপোর্ট করছে, দুইটাতেই সাপোর্ট করে নাই যেহেতু, সেহেতু x এর ভ্যালু 3 নিতে পারবো না। এরপর আসো 4, দুইটা কন্ডিশনেই সাপোর্ট করছে, তাহলে এটা আমরা একটা নিতে পারবো। হ্যাঁ, এরপর আসো x ইকুয়াল টু 5, দুইটা কন্ডিশনে সাপোর্ট করছে, এটাতেও করছে ওটাতেও করছে, তাহলে এটাও আমরা নিতে পারবো। এরপর আসো x এর ভ্যালু 6, দুইটা কন্ডিশনে সাপোর্ট করছে, করে নাই, এটাতে করছে ওইটাতে করে নাই, তাহলে এটা আমরা নিতে পারবো না। এরপরে তারপরেও যদি আমরা 7 নিতাম 8 নিতাম, তারপরেও হচ্ছে এই কন্ডিশনে সাপোর্ট করতো না, একটু আগে বলছিলাম, তাহলে আমাদের জাস্ট এই দুইটা ভ্যালুই হচ্ছে প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণ্য হবে, কারণ এই দুইটা ভ্যালুই হচ্ছে দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে। এখান থেকে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট, নির্ণেয় সেট, ঠিক আছে, নির্ণেয় সেটের ভ্যালু কত আসতেছে আমাদের, x এর ভ্যালু 4 আর 6, সরি x এর ভ্যালু 4 আর 5 আসছে, এখানে 4,5, এটাই আমাদের তোমার অ্যান্সার হিসেবে গণ্য হবে। এভাবেই আমাদের কি করতে হবে, তোমার কোশ্চেনটার সমাধান করতে হবে। এই পর্যায়ে আমরা অনুশীলনী 1 এর খ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, x belongs to z such that x square greater than 5 এবং x cube less or equal 36। অর্থাৎ এখানে আমাদের গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, সেখান থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তো গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখছি, সেটের তোমার হচ্ছে কন্ডিশনগুলো দেওয়া থাকে। তো এখানে গঠন পদ্ধতির ক্ষেত্রে কি কন্ডিশন দেওয়া আছে, x belongs to z দেওয়া আছে, অর্থাৎ x এর ভ্যালু আমাদের কি হবে, পূর্ণ সংখ্যার সেট হবে। তো শুধু পূর্ণ সংখ্যার সেট হলে হবে না, তার পাশাপাশি আমাদের দেওয়া আছে x স্কয়ার এর ভ্যালু আমাদের 5 থেকে বড়, x স্কয়ার এর ভ্যালু 5 থেকে বড়, এবং তার সাথে সাথে x কিউব এর ভ্যালু 36 এর সমান অথবা 36 থেকে ছোট। তো এট ফার্স্ট আমাদের তোমার x বিলংস টু z, অর্থাৎ হচ্ছে x এর যেসব ভ্যালু পূর্ণ সংখ্যার সেট, ওগুলো নিয়ে আগে ডিফাইন করে ফেলি। পূর্ণ সংখ্যা কি, 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা এট ফার্স্ট পূর্ণ সংখ্যা কোনগুলো সেগুলো একটু ডিফাইন করে ফেলি। তাহলে দেখো পূর্ণ সংখ্যার সেট কোনগুলো হচ্ছে, পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট কোনগুলো, 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা, 0 সহ ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, এবং 0 সহ ঋণাত্মক অখণ্ড সংখ্যা, 0 সহ ঋণাত্মক অখণ্ড সংখ্যা, এগুলো পূর্ণ সংখ্যার সেট। অর্থাৎ 0 সহ ধনাত্মক অখণ্ড সংখ্যা পজিটিভের দিকে যেগুলো চিরকাল চলতে থাকবে, এবং 0 সহ নেগেটিভ অখণ্ড সংখ্যা যেগুলো নেগেটিভের দিকে চিরকাল চলতে থাকবে, ওগুলোই আমাদের পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু পূর্ণ সংখ্যার সেট হইলে হবে না, তার পাশাপাশি আমাদের এই দুইটা কন্ডিশনে এক্স এর এই ভ্যালুগুলা, এক্স এর এই ভ্যালুগুলা এই দুইটা কন্ডিশনে বসাই দেখব, এক্স এর যে যে ভ্যালুগুলা ওই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, এক্স এর সেই ভ্যালুগুলো আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণনা করতে হবে। আরেকবার রিক্যাপ করতেছি, এক্স এর যে যে ভ্যালুগুলা ওই দুইটা কন্ডিশনে বসাই দেখব যে এক্স এর যে যে ভ্যালুগুলো ওই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, এক্স এর সেই ভ্যালুগুলাই আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে কাউন্ট হবে। এট ফার্স্ট আমরা
এক্স এর ভ্যালুগুলো ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি, তারপর ধাপে ধাপে সেকেন্ড কন্ডিশনে বসাই দেখবো যে কোনগুলো স্যাটিসফাই করতেছে। চলো এক্স এর ভ্যালুগুলো এট ফার্স্ট কন্ডিশনে অর্থাৎ এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এই জায়গায় বসাই দেখি। দেখো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু 0 নিয়ে কাজ করি এট ফার্স্ট। এখান থেকে লিখতে পারবো এক্স ইকুয়াল টু 0 হলে ফার্স্ট কন্ডিশনে বসাও এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 উপর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে 0 হয়, এটা 5 থেকে বড় হচ্ছে না। এরপর আসো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 নিয়ে কাজ করি, প্লাস 1 মাইনাস 1 দুটো একসাথে নিয়ে কাজ করি। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, প্লাসের 1 এর উপর স্কোয়ার করলেও প্লাস 1 আসতেছে, মাইনাস 1 এর উপর স্কোয়ার করলেও প্লাস 1 আসতেছে, আলটিমেটলি প্লাস 1, যেটা আমাদের 5 থেকে বড় হচ্ছে না। এরপর এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 2 নিয়ে কাজ করব। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2 তার উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে 2 আসে, এটাও আমাদের 5 থেকে বড় হচ্ছে না। এরপর আসো এক্স ইকুয়াল টু সরি এখানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, হ্যাঁ। তারপর এরপর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 নিয়ে কাজ করি, এটা ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে, প্লাস মাইনাস 3 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, 3 3 কে 9, প্লাস 3 উপর স্কোয়ার করলেও 9 আসে, মাইনাস 3 উপর স্কোয়ার করলেও 9 আসে, আলটিমেটলি 9 আসে, এটা আমাদের 5 থেকে বড় হচ্ছে সম্ভব। এরপর আসো এক্স ইকুয়াল টু প্লাস 4 নিয়ে কাজ করি, এক্স ইকুয়াল টু প্লাস 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস 4 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে 16 হয়, যেটা 5 থেকে বড় হচ্ছে। এরপর আসো এক্স ইকুয়াল টু 5 হলে কন্ডিশনে বসাই ফার্স্ট, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস 5 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, 25 আসতেছে, যেটা আমাদের 5 থেকে বড় হচ্ছে। এরপর 6 বসাইলেও কন্ডিশনে স্যাটিসফাই করবে, এক্স এর পজিটিভ ভ্যালু 7 বসাইলেও স্যাটিসফাই করবে, অর্থাৎ এক্স এর পজিটিভ দিকে বাকি ভ্যালুগুলো স্যাটিসফাই করবে। আপাতত আমরা এই পর্যন্ত রাখি। এরপর এক্স এর নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করি, তাহলে এক্স এর নেগেটিভ ভ্যালু আমরা কত নিয়েছি লাস্ট, -3, এরপর এক্স এর নেগেটিভ ভ্যালু -4 নিয়ে কাজ করি এখানে, তাহলে এক্স এর নেগেটিভ ভ্যালু -4 যদি ফার্স্ট কন্ডিশনে বসাই দেখো কত আসে, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে 16, 5 থেকে বড় হচ্ছে। এক্স এর নেগেটিভ ভ্যালু -5 নিয়ে কাজ করি, ফার্স্ট কন্ডিশনে বসাই দেখি -5 এর উপর স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে 25, 5 থেকে বড় হচ্ছে। এরপর নেগেটিভ ভ্যালু -6, -7, -8 এরকম করে চিরকাল মাইনাসের দিকে যে ভ্যালুগুলোই ফার্স্ট কন্ডিশনে বসাবা ওই ভ্যালুগুলোই গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা এই পর্যন্ত আপাতত দেখি। এখন এক্স এর এই ভ্যালুগুলা সেকেন্ড কন্ডিশনে বসাই দেখি যে এক্স এর কোন কোন ভ্যালু সেকেন্ড কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, এবং তোমার এক্স ইকুয়াল টু কত 0 সেকেন্ড কন্ডিশনে বসাও। সেকেন্ড কন্ডিশন কি ছিল, এক্স কিউব ইকুয়াল টু 0 এর উপর কিউব, যেটা ক্যালকুলেশন করলে 0 হয়, এটা আমাদের 36 থেকে ছোট হচ্ছে। এবং এরপরে এক্স এর ভ্যালু +-1 সেকেন্ড কন্ডিশনে বসাও, তাহলে +-1 যদি সেকেন্ড কন্ডিশনে বসাই ক্যালকুলেশন করলে কত আসতেছে, তাহলে +1 এর উপর কিউব করলে +1 আসতেছে, -1 এর উপর কিউব করলে -1 আসতেছে, আলটিমেটলি +-1, যেটা আমাদের 36 থেকে ছোট সম্ভব হচ্ছে। এরপর আসো এক্স এর ভ্যালু +-2 নিয়ে কাজ করি, তাহলে এক্স এর ভ্যালু +-2 সেকেন্ড কন্ডিশনে বসাই, +-2 সেকেন্ড কন্ডিশনে বসাইলে আমাদের আসতেছে +2 এর উপর কিউব করলে +8, -2 এর উপর কিউব করলে -8, আলটিমেটলি +-8, যেটা আমাদের 36 থেকে ছোট হচ্ছে। এরপর এক্স এর ভ্যালু +-3 বসাই দেখি, এক্স কিউব ইকুয়াল টু কত, +-3 উপর কিউব, +27 -27, যেটা আমাদের স্যাটিসফাই করতেছে। এরপর তোমার এক্স এর ভ্যালু +4 নিয়ে কাজ করি, তাহলে +4 যদি সেকেন্ড কন্ডিশনে বসাই তাহলে ক্যালকুলেশন করলে আমাদের 64, এটা আমাদের এখানে 36 থেকে ছোট অথবা সমান হচ্ছে না।
x ইকুয়াল টু +5 নিয়ে বসাই, x ইকুয়াল টু +5 সেকেন্ড কন্ডিশনে যদি বসাই 125, এটাও আমাদের 36 এর সমান বা 36 থেকে ছোট হচ্ছে না। অর্থাৎ x এর পজিটিভ ভ্যালু +5 এর পর +6 +7 +8 এরকম যেটাই বসাও তোমার আর সাপোর্ট করবে না, ঠিক আছে। এরপর আসো x এর ভ্যালু -4 নিয়ে বসাই, x এর ভ্যালু -4 যদি কন্ডিশনে বসাই, -4 এর উপর কিউব -64, এটা আমাদের স্যাটিসফাই করতেছে, 36 থেকে ছোট হচ্ছে। এরপর -5 নিয়ে বসাই, x এর ভ্যালু -5 বসাইলে -125, এটা আমাদের 36 থেকে ছোট হচ্ছে। তাহলে x এর ভ্যালু -6 -7 এরকম মাইনাসের দিকে চিরকাল যেগুলো চলতেছে ওগুলো যদি সেকেন্ড কন্ডিশনে বসাও তাহলে স্যাটিসফাই করবে, তাহলে আমাদের আর বসানোর দরকার নেই। এখন আমরা চেক করে দেখি যে x এর কোন কোন ভ্যালু, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটের কোন কোন ভ্যালু দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে। x এর যে ভ্যালু দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে ওই ভ্যালুগুলো আমরা অ্যানসার হিসেবে কাউন্ট করব, গণ্য করব। দেখো x = 0 এই কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না, ওই কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, অর্থাৎ দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না, এই ভ্যালুটা আমরা নিতে পারবো না। +-1 এটাতে করতেছে না, ওইটাতে করতেছে, তাহলে এটা আমরা নিতে পারবো না। +-2 এটাতে করতেছে না, ওটাতে করতেছে, তাহলে এটা আমরা নিতে পারবো না। x এর ভ্যালু +-3 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, তাহলে এই ভ্যালুটা আমরা নিতে পারবো, কেন? দুইটা কন্ডিশনে আমাদের স্যাটিসফাই করতেছে। +4 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না, এই কন্ডিশনে করতেছে, ওই কন্ডিশনে করতেছে না, তাহলে যেহেতু দুইটা কন্ডিশনে করতেছে না +4, এটা আমরা নিতে পারবো না। +5 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না, এটা নিতে পারবো না। -4 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, তাহলে এটা আমরা নিতে পারবো। -5 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, ঠিক আছে। -5 কি দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে, তাহলে নিতে পারবো। -6 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে, -7 দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে, এরকম করে মাইনাসের দিকে যেসব ভ্যালু আছে সবগুলোই দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কয়টা হলো? x = +-3, x = -4, x = -5, x = -6, এরপরে মাইনাসের দিকে সব ভ্যালুগুলো স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব নিম্ন সেট +-3, -4, -5 এরকম মাইনাসের দিকে যেসব ভ্যালু নিবা সবগুলো আমাদের স্যাটিসফাই করবে, এটাই আমাদের অ্যান্সার হিসেবে গণ্য হবে। এ পর্যায়ে আমরা অনুশীলনী 1 এর গ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট যেটা দেওয়া আছে x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, অর্থাৎ এখানে আমাদের গঠন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে, সেখান থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তাহলে গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, সেটের আমাদের কন্ডিশন দেওয়া থাকবে। তাহলে এই সেটের উপর কি কন্ডিশন দেওয়া আছে দেখো তো, এই সেটের উপর আমাদের কি কন্ডিশন দেওয়া আছে, x belongs to n, ঠিক আছে, অর্থাৎ x আমাদের ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা হবে। তার পাশাপাশি আর কি বলছে, তোমার x 36 এর গুণনীয়ক, অর্থাৎ x তোমার হচ্ছে 36 এর গুণনীয়ক স্বাভাবিক সংখ্যা হবে। তার পাশাপাশি আর একটা কন্ডিশন আছে, সেটা 6 এর গুণিতক স্বাভাবিক সংখ্যা হবে। অর্থাৎ এট ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের স্বাভাবিক সংখ্যা ডিফাইন করতে হবে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেগুলো এট ফার্স্ট ডিফাইন করে ফেলতে হবে। তারপর আমাদের তোমার হচ্ছে x 36 এর গুণনীয়ক, অর্থাৎ 36 এর গুণনীয়ক এর স্বাভাবিক সংখ্যাগুলো বের করব এবং হচ্ছে 6 এর গুণিতকের স্বাভাবিক সংখ্যা বের করব। তারপর ওই দুইটা আমাদের তোমার হচ্ছে কি করে দিব, তোমার ইন্টারসেকশন করে দিব, অর্থাৎ ওই দুইটার মধ্যে কমন যে উপাদানগুলো আছে ওগুলোই আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে আমরা কাউন্ট করব। আরেকবার রিক্যাপ করি, আমরা এট ফার্স্ট কি করব, তোমার হচ্ছে 36 এর গুণনীয়ক সমূহ যেগুলো আছে ওগুলো বের করব, তারপর হচ্ছে 6 এর গুণিতক সমূহ বের করব, তারপর ওই দুইটার মধ্যে কমন যে উপাদানগুলো আছে ওগুলোই আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে কাউন্ট হবে। এট ফার্স্ট আমরা কি করব, x হচ্ছে ন্যাচারাল নাম্বার, এগুলো আগে ডিফাইন করে ফেলি। ন্যাচারাল নাম্বার কোনগুলো, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেটগুলো আমরা এট ফার্স্ট ডিফাইন করে ফেলি। স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো, 0 পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে 0 পরের ধনাত্মক অখণ্ড সংখ্যা কি কি, 0 পরের ধনাত্মক অখণ্ড 1, 0 পরের ধনাত্মক অখণ্ড 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে আমার যেগুলো চিরকাল চলতে থাকবে ওগুলোই 0 পরের সকল ধনাত্মক
অখণ্ড সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এরপরে আমাদের কি করতে হবে, 36-এর গুণনীয়ক সমূহ আমাদের বের করতে হবে। তাহলে দেখো 36-এর গুণনীয়ক সমূহ এবং সেগুলো অবশ্যই আমাদের স্বাভাবিক সংখ্যা হইতে হবে। তাহলে 36-এর গুণনীয়ক সমূহ, 36-এর গুণনীয়ক সমূহ আমরা এট ফার্স্ট বের করে ফেলি। গুণনীয়ক সমূহ কি? গুণনীয়ক সমূহ কি? যেসব সংখ্যা দিয়ে 36-কে ভাগ করা যাবে, যেসব সংখ্যা দিয়ে 36-কে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলি আমাদের 36-এর গুণনীয়ক। কোন সংখ্যাগুলো দিয়ে 36-কে ভাগ করা যায়? 1 দিয়ে যাচ্ছে 36-কে ভাগ করা, 1 × 36 করলে 36 হচ্ছে। তাহলে 1 এবং 36 উভয়ই আমাদের 36-এর গুণনীয়ক। এরপর আসো 2 দিয়ে 36-কে ভাগ করা যাচ্ছে, 2 × 18, তাহলে 2 আর 18 উভয়ই 36-এর গুণনীয়ক। এরপর আসো 3 দিয়ে যাচ্ছে, 3 × 12 করলে 36, 3 আর 12 উভয়ই 36-এর গুণনীয়ক। এরপর আসো 4 এবং 9 উভয়ই 36-এর গুণনীয়ক। তারপর 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে, 6 × 6 করলে 36। আর কোনো সংখ্যা দিয়েই 36-কে ভাগ করা যাচ্ছে না। তাহলে 36-এর গুণনীয়ক সমূহ স্বাভাবিক সংখ্যার সেট কি কি আসতেছে? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখান থেকে আমরা এইটুকু এনশিওর হইতে পারতেছি 36-এর গুণনীয়ক সমূহের সেট, গুণনীয়ক সমূহের সেট কোনগুলো বের হয়েছে? আমাদের বের হয়েছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। তারপর আমাদের কি বলছে কোশ্চিনে? তারপর আমাদের বলছে 6-এর গুণিতক বের করতে হবে এবং সেগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট হইতে হবে। তাহলে আমরা এখন 6-এর গুণিতক সমূহ কোনগুলো সেগুলো এট ফার্স্ট বের করে ফেলি। এখান থেকে আমরা লিখতেছি 6-এর গুণিতক সমূহের সেট। তাহলে 6-এর গুণিতক সমূহ কোনগুলো? গুণিতক গুণিতক কি জিনিস একটু আগে কি বলছিলাম তোমার? 6-এর ঘরের নামাতা পড়লে যে সংখ্যাগুলো পাওয়া যায় ওগুলোই 6-এর গুণিতক। 6-এর ঘরের নামাতা পড়লে যে সংখ্যাগুলো পাওয়া যায় ওগুলো 6-এর গুণিতক। তাহলে 6-এর ঘরের নামাতা পড়ো, কি কি সংখ্যা পাবা? 6 × 6, 6 × 2 12, 3 × 6 18, 4 × 6 24, 5 × 6 30, 6 × 6 36, 6 × 7 42, এরকম করে চিরকাল চলতে থাকবে 6-এর ঘরের নামাতা পড়লে। আমরা 36-এর গুণনীয়ক সমূহের সেট বের করছি এবং 6-এর গুণিতক সমূহের সেট নির্ণয় করছি। আমাদের বের করতে বলছে কি? আমাদের বের করতে বলছে হচ্ছে 36-এর গুণনীয়ক সমূহ এবং 6-এর গুণিতক সমূহের সেট নির্ণয় করো। যেহেতু এবং আছে দুইটা সেটের মধ্যে, তাহলে দুইটা সেটের মধ্যে এবং থাকলে আমরা কি করব? দুইটা সেটের মধ্যে আমাদের যে ভ্যালুগুলা কমন আছে, দুইটা সেটের মধ্যে যে ভ্যালুগুলা কমন আছে ওগুলোই আমাদের প্রাপ্ত সেটের অ্যান্সার হিসেবে আমরা বিবেচনা করব। তাহলে এই 36-এর গুণনীয়ক সমূহের সেট আর 6-এর গুণিতক সমূহের সেটের মধ্যে কোন উপাদানগুলো মিল আছে? এই দুইটার মধ্যে কোন উপাদানগুলো মিল আছে? দেখো এই দুটার মধ্যে আমাদের 6 এই উপাদানটা মিল আছে, তারপর 12 উপাদানটা মিল আছে, তারপর আমাদের 18 উপাদানটা মিল আছে এবং এট লাস্ট 36 উপাদানটা মিল আছে। তাহলে আমাদের প্রাপ্ত সেটের উপাদান আমরা কি লিখতে পারবো? 6, 12, 18, 36। এখান থেকে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট 6, 12, 18, 36। এভাবেই আমাদের উপরের কোশ্চিনটার সমাধান করতে হবে। এ পর্যায়ে আমরা অনুশীলনী 2 নম্বরের ক নম্বর কোশ্চিনের সমাধান করব। কোশ্চিনটা এমন, তোমার নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো দেওয়া আছে আমাদের 3, 5, 7, 9, 11। 3, 5, 7, 9, 11 উপাদান বিশিষ্ট একটা সেট দেওয়া আছে, সেখান থেকে গঠন পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তাহলে গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? সেটের বিভিন্ন কন্ডিশন, বিভিন্ন শর্ত, বিভিন্ন রুলে আমাদের কনভার্ট করতে হয়। তাহলে উপরের সেটের ক্ষেত্রে আমরা যে কন্ডিশনটা দিব ওই কন্ডিশনটা যেন সুইটেবল হয় এমন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে কেমন কন্ডিশন দিতে পারি? সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে কেমন কন্ডিশন দিতে পারি? x belongs to n such that x কি হবে?
বিজোড় সংখ্যা হইতে পারে, জোড় সংখ্যা হইতে পারে, 2 থেকে বড় 2 এর সমান, 7 থেকে বড় 7 এর সমান, বা সামথিং কিছু হইতে পারে। এরকম হইতে পারে এক্স বিলংস টু জেড, এক্স কিসের সংখ্যা, পূর্ণ সংখ্যার সেট হইতে পারে। ঠিক আছে, আরো বিভিন্ন কন্ডিশনে আমরা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এরকম আমরা কিছু বেসিকে দেখছিলাম। তাহলে দেখো তো উপরের সেটটার ক্ষেত্রে আমরা কোন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। উপরের সেটের ক্ষেত্রে কোন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। দেখো তো উপরের সেটের আমাদের উপাদানগুলো কি দেওয়া আছে, 3 5 7 9 11। তাহলে 3 5 7 9 11 এগুলো তোমার স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কি, 0 পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। এই সংখ্যাগুলো দেখো তো 0 পরের ধনাত্মক অখণ্ড সংখ্যা না, 0 পরের ধনাত্মক অর্থাৎ পজিটিভ নাম্বারগুলো, এবং সেগুলো অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে পড়তেছে। তাহলে উপরের সেটটা আমরা স্বাভাবিক সংখ্যার সেট হিসেবে বিবেচনা করতে পারবো। তো এখান থেকে আমরা এইটুকু এনশিওর হইতেছি যে উপরের সেটের ভ্যালু অর্থাৎ x এর ভ্যালু আমাদের বিলংস টু n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট হইতে পারবে। তাহলে দেখো শুধু স্বাভাবিক সংখ্যার সেট হইলে তো স্পেসিফিক করে আমাদের বলা হচ্ছে না কন্ডিশন, আরো স্পেসিফিক করে অর্থাৎ আরো সুনির্দিষ্ট করে আমরা শর্ত দিতে হবে। আরো সুনির্দিষ্ট করে আমাদের উপরের সেটটার ক্ষেত্রে শর্ত দিতে হবে। উপরের সেটটার ক্ষেত্রে আর কি সুনির্দিষ্ট করে অর্থাৎ স্পেসিফিক করে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো 3 5 7 9 11 এগুলো বিজোড় সংখ্যা। তাহলে শুধু এক্স এর ভ্যালু ন্যাচারাল নাম্বার না, তার পাশাপাশি এক্স এর ভ্যালু আমাদের কি হচ্ছে, বিজোড় সংখ্যা হচ্ছে, এক্স বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যা তো অসংখ্য, বিজোড় সংখ্যা আমার পৃথিবীতে অসংখ্য, 1 3 5 7 9 11 13 এরকম, এগুলো চিরকাল চলবে, ওগুলো তো বিজোড় সংখ্যার মধ্যে পড়তেছে। এখানে তো অসংখ্য মান নাই, অসংখ্য উপাদান আমাদের নাই, তাহলে আমাদের কন্ডিশনটাকে আরো ফুলফিল করতে হবে, আরো সুনির্দিষ্ট করে দিতে হবে। তো দেখো এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি না যে এই উপাদানগুলো 3 এর সমান বা 3 থেকে বড়, তারপর 11 এর সমান বা 11 থেকে ছোট, এরকম আমরা লিখতে পারি। এখান থেকে আরো স্পেসিফিক করে আমরা এইটুকু লিখতে পারতেছি, এবং তোমার এক্স এর উপাদানগুলো 3 এর সমান বা 3 থেকে কি বড়, এবং 11 সমান এবং 11 থেকে ছোটর মধ্যে পড়তেছে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা 3টা কন্ডিশন দিয়ে উপরের সেটটাকে স্পেসিফিক করে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারি। কি কি কন্ডিশন দিলাম, x বিলংস টু n, x এর ভ্যালু ন্যাচারাল নাম্বার হবে, সাজ দ্যাট যেন x বিজোড় সংখ্যার সেট হবে, এবং আরো কি হচ্ছে 3 থেকে বড় হচ্ছে x এর ভ্যালু, এবং তোমার 3 এর সমানও হচ্ছে, আবার 11 সমান এবং 11 থেকে ছোট হচ্ছে। এভাবে আমরা তোমার উপরের সেটটাকে একটু ফুলফিল কন্ডিশন দিয়ে অ্যান্সার হিসেবে লিখব। আমরা আরো বিভিন্ন সুইটেবল ওয়েতে অ্যান্সার লিখতে পারি। এখান থেকে এরকমও লিখতে পারি, আমরা এরকমও লিখতে পারি। ঠিক আছে, অল্টারনেটিভ আমরা একটা আমি অ্যান্সার দিচ্ছি, x বিলংস টু n, উপরের সংখ্যাগুলো কি ন্যাচারাল নাম্বার হচ্ছে, তার পাশাপাশি আর কি হচ্ছে, তোমার x এর ভ্যালু বিজোড় সংখ্যা তো হচ্ছেই, বিজোড় সংখ্যা হচ্ছে এবং স্বাভাবিক সংখ্যাও হচ্ছে, এই দুইটা তো কন্ডিশন দিলাম। এর পাশাপাশি আর কি দেওয়া যাচ্ছে, দেখো তো সংখ্যাগুলো 1 থেকে বড় হচ্ছে, এই সংখ্যাগুলো কি 1 থেকে বড়, অর্থাৎ x এর ভ্যালু 1 থেকে বড় আমরা লিখতে পারতেছি। একটা দেখো 12 থেকে ছোট লিখতে পারবো, কি লিখতে পারবো, 12 থেকে ছোট লিখতে পারবো। ঠিক আছে, এভাবেও তুমি অ্যান্সার দিতে পারবা, আরো বিভিন্ন উপায়ে তুমি অ্যান্সার দিতে পারবা, কিন্তু উপায়টা যেন সুনির্দিষ্ট অর্থাৎ সুইটেবল হয়, এটা একটু মাথায় রাখবা। এখন আসো, আমরা তো রিটেনের ক্ষেত্রে একটু ডিটেলসে লিখতে হবে, বাংলা কথা লিখতে হবে, তাহলে আমরা একটু এই সেটটার যে তোমার গঠন পদ্ধতিতে প্রকাশ করছি এটা একটু বাংলা ভাষায় বিবরণ দিই। এখান থেকে লিখতে পারবো তোমার 3 5 7 9 11 সেটটি কি হচ্ছে, দেখো তো এই সেটটা আমাদের বিজোড় সংখ্যা হচ্ছে এবং সেটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারছি সেটটি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়তেছে সংখ্যা, এবং 3 থেকে বড় অথবা 3 এর সমান, 11 থেকে ছোট অথবা 11 সমান, অথবা এভাবে লিখতে পারবা যে 11 থেকে তোমার 11 সমান বা 11 থেকে ছোট, তাহলে 11 এর সমান বা 11 থেকে ছোট।
এভাবে আমরা উপরের অ্যান্সারটা লিখতে পারবো। এ পর্যায়ে আমরা 2 এর খ নাম্বার কোশ্চেনের সমাধান করব। তো কোশ্চেনটা এমন যে নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো 1 2 3 4 6 9 12 18 36। অর্থাৎ সেটটা আমাদের কিসে দেওয়া আছে, সেটটা আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, অর্থাৎ সেটের উপাদানগুলো দেওয়া আছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখান থেকে আমাদের গঠন পদ্ধতিতে কনভার্ট করতে হবে, অর্থাৎ বিভিন্ন শর্তে নিয়ে যাইতে হবে, যে শর্তটা ওই ভ্যালুগুলোর ক্ষেত্রে সুইটেবল হবে, ওই শর্তটাই আমাদের তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের একটু আগে আমরা একটা সলভ করছিলাম, ওখানেও দেখছিলাম কি কি শর্ত আমাদের এখানে স্যাটিসফাই করতে পারে। দেখো সংখ্যাগুলো এমন যে 1 2 3 4 6 9 12 18 36। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়তেছে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? জিরোর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, জিরোর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে দেখো জিরোর পরে 1 এটা ধনাত্মক অখণ্ড অর্থাৎ পূর্ণ সংখ্যা। তারপর হচ্ছে এটা জিরোর পরে 2 এটাও আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যা। 3 4 এগুলো আমাদের জিরোর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এই সেটগুলোর ভ্যালু আমাদের স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা দিতে পারি এটা ন্যাচারাল নাম্বার হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে, x বিলংস টু n। তাহলে এই সেটটা আমাদের কি হতে পারে, তোমার x বিলংস টু n। x এর ভ্যালু আমাদের কি হতে পারে, x কোনগুলো, এগুলো x এর ভ্যালুগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার হতে পারে। আর কি হতে পারে দেখো তো এটার ক্ষেত্রে, এগুলো ভ্যালুগুলো তোমার দেখো এগুলো হচ্ছে আমাদের 36 এর গুণনীয়ক হচ্ছে। তাহলে গুণনীয়ক কি, যেসব সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যায়, যেসব সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যাবে ওগুলি 36 এর গুণনীয়ক। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমাদের 36 কে ভাগ করা যাচ্ছে, এই সংখ্যাগুলো দিয়ে আমাদের 36 কে ভাগ করা যাচ্ছে। তাহলে হচ্ছে এগুলো আমাদের 36 এর গুণনীয়ক সময়ের সেট হবে। তাহলে দুইটা কন্ডিশন আমরা এখানে দিতে পারি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের তোমার হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে, সেকেন্ড কন্ডিশন যেটা হচ্ছে 36 এর গুণনীয়ক হবে। এখান থেকে আমরা লিখতে পারতেছি যে তোমার x belongs to n such that x 36 এর গুণনীয়ক, x belongs to n such that x 36 এর গুণনীয়ক। তাহলে এটাই আমাদের তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এটাই আমাদের সেট গঠন পদ্ধতির সিস্টেম। এখানে একটু আমাদের ভাষা লিখতে হবে, হ্যাঁ রিটেনের জন্য একটু ভাষা লিখতে হবে, না লিখলে তো নাম্বার কেটে দিবে। আমরা এখানে লিখতে পারি তোমার 1 2 3 4 6 9 12 18 36। এই সেটের আমাদের ভ্যালুগুলো কি হবে, স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ এগুলো হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট হবে। এবং এবং আমাদের কি হচ্ছে আরেকটা 36 এর গুণনীয়ক হচ্ছে, এবং 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক গুণনীয়ক। তাহলে হচ্ছে এখান থেকে লিখতে পারতেছি, অতএব তোমার এখান থেকে x belongs to n such that x 36 এর গুণনীয়ক, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পর্যায়ে আমরা 2 এর গ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা হলো নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কোশ্চেন যেটা দেওয়া আছে 4 8 12 16 20 24 28 32 36 40। অর্থাৎ এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, হ্যাঁ এখান থেকে আমাদের গঠন পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তাহলে হচ্ছে তালিকা পদ্ধতি কি, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো দেওয়া থাকে। তাহলে এখানে সেটের উপাদানগুলো দেওয়া আছে, আমাদের গঠন পদ্ধতি অর্থাৎ বিভিন্ন শর্তে কন্ডিশনে আমাদের তোমার কনভার্ট করতে হবে সেটটাকে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে অর্থাৎ এখানে যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো কি 4 8 12 16 24 20। এগুলো হচ্ছে প্রত্যেকটা দেখো একটু খেয়াল করে, যেগুলো প্রত্যেকটা আমাদের 4 এর তোমার হচ্ছে গুণিতক হচ্ছে। তাহলে গুণিতক কোনগুলো, অর্থাৎ 4 দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তোমার ওগুলো হচ্ছে 4 এর গুণিতক। 4 দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ 4 এর ঘরে নামাতা পড়লে যে সংখ্যা পাওয়া যায় ওইটা হচ্ছে 4 এর গুণিতক। তাহলে দেখো 4 এর ঘরে নামাতা পড়ো তো 4 1 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 28 4 8 32 4 9 36 4 10 40। অর্থাৎ এই তোমার হচ্ছে উপাদানগুলো 4 এর গুণিতক হচ্ছে। তাহলে এখান থেকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশের ক্ষেত্রে যে কন্ডিশনটা দিতে পারবো সেটা হচ্ছে 4 এর গুণিতক। হ্যাঁ, x এর ভ্যালু 4 এর গুণিতক হবে। আরেকটা কি হচ্ছে, x এর ভ্যালুগুলো ন্যাচারাল নাম্বার হচ্ছে না, ন্যাচারাল নাম্বার হচ্ছে। তাহলে এখানে আমরা ফার্স্ট যেটা লিখতে পারি x belongs to n, অর্থাৎ x এর ভ্যালুগুলো আমাদের ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, জিরোর পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে জিরোর পরের ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে এগুলো পড়তেছে, ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়তেছে। তাহলে ফার্স্ট যে কন্ডিশন x belongs to n আমরা দিতে পারতেছি। এরপর আসো, এরপর আমাদের 4 এর গুণিতক যেহেতু হচ্ছে তাহলে এখানে লিখতে পারছি তাহলে x এর ভ্যালুগুলো 4 এর গুণিতক। তাহলে x কি হচ্ছে, 4 এর গুণিতক। 4 এর গুণিতক হচ্ছে, অর্থাৎ 4 এর ঘরে নামাতা বললে যে সংখ্যা পাওয়া যাচ্ছে ওগুলি হচ্ছে এই ভ্যালুগুলো হচ্ছে। এরপর আসো 4 এর ঘরে নামাতা বললে তো আমাদের অসংখ্য সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, আনলিমিটেড সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখানে তো আনলিমিটেড মান নাই, তাহলে আমরা আরেকটু তোমার হচ্ছে এই অ্যান্সারটাকে ফুলফিল করতে পারি। তো ফুলফিল হিসেবে আমরা কি লিখতে পারি, এটা 40 এর সমান অথবা 40 থেকে ছোট লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি, এবং x এর ভ্যালু শুধু গুণিতক হইলে হবে না, তার সাথে সাথে x এর ভ্যালু আমাদের 40 এর সমান অথবা 40 থেকে ছোট হচ্ছে। x এর ভ্যালু 40 এর সমান এবং 40 থেকে ছোট হচ্ছে। এটাই আমাদের প্রদত্ত সেটের ভ্যালু হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি নির্ণয় সেট, এখান থেকে লিখতে পারি তোমার x such that x belongs to
তোমার হচ্ছে n, x 4 এর গুণিতক এবং x লেস অর ইকুয়াল 40। হ্যাঁ, এটা একটু আমাদের রিটেনের ক্ষেত্রে বাংলা ভাষায় লিখতে হবে, নাহলে নাম্বার কেটে দিবে। তো তুমি এখান থেকে কি লিখতে পারবা, তোমার 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। হ্যাঁ, এই তোমার হচ্ছে উপাদানগুলো কি হচ্ছে, তোমার 4 এর গুণিতক হচ্ছে। হ্যাঁ, তাহলে উপাদান সমূহ তোমার কি হচ্ছে 4 এর গুণিতক এবং তোমার তোমার 40 এর সমান অথবা 40 থেকে ছোট। তাহলে 40 এর সমান অথবা 40 থেকে ছোট, অথবা তুমি এভাবে লিখতে পারবো 40 এর থেকে বেশি নয়, 40 এর থেকে বড় নয়, লিখতে পারবো বড় নয়। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এর ঘ নাম্বার কোশ্চেনের সমাধান করব। কোশ্চেনটা এমন, নিচের সেটগুলোকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। +-4, +-5, +-6 উপাদান বিশিষ্ট একটা সেট দেওয়া আছে, সেটা আমাদের বেসিক্যালি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের গঠন পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। তাহলে দেখো তো এখানে +-4, +-5, +-6 এই ভ্যালুগুলোর জন্য আমরা কি কন্ডিশন দিতে পারি। দেখো তো পূর্ণ সংখ্যার সেট হিসেবে আমরা বিবেচনা করতে পারি না। এগুলো যদি x এর ভ্যালু হিসেবে কাউন্ট করি, তাহলে এখান থেকে x বিলংস টু z লিখতে পারি না। z কি পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কোনগুলো, 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ঠিক আছে, 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে দেখো তো উপরে ভ্যালুগুলো তোমার কি আসতেছে, এখান থেকে +-4 আসতেছে, ঠিক আছে, +-5 আসতেছে, হ্যাঁ, +-6 আসতেছে। অর্থাৎ উপরে ভ্যালুগুলো 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে পড়তেছে। তাহলে উপরে ভ্যালুগুলো আমাদের পূর্ণ সংখ্যার সেটের মধ্যে বিবেচনা করতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট যে কন্ডিশন দিতে পারি, x এর ভ্যালুগুলো কি হতে পারে, পূর্ণ সংখ্যার সেট হতে পারে। বুঝে আসছে কথা। এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি, তোমার +-4, +-5, +-6 পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, এর পাশাপাশি আর কি লেখা যায়, আর একটু কন্ডিশনগুলো স্পেসিফিক করে বলা যাবে। তাহলে আরেকটু কন্ডিশন আমরা কিভাবে স্পেসিফিক করে বলতে পারি, দেখো তো এখান থেকে এই ভ্যালুগুলো আমরা এরকম লিখতে পারি, x² x ইকুয়াল টু কত, +-4 হলে x² ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, x এর ভ্যালু +-4 এখানে বসাও তো, +-4 তার উপর স্কয়ার, ক্যালকুলেশন করলে কত আসে, +4 করলে 16 আসে, -4 করলে তোমার হচ্ছে +16ই আসে, আলটিমেটলি +16 হচ্ছে। এখান থেকে আমরা আরেকটু স্পেসিফিক করে এমন কন্ডিশন দিতে পারবো, x² এর ভ্যালু 16 থেকে আমাদের ছোট, 16 থেকে বড় অথবা 16 সমান। দেখো তো x² এর ভ্যালু কত আসছে, 16 থেকে বড় অথবা 16 সমান হচ্ছে না, হচ্ছে। এখান থেকে আমরা আরেকটু স্পেসিফিক করে যদি বলি x² এর ভ্যালু গ্রেটার দ্যান 16 অথবা 16 সমান। ঠিক আছে, পরেরটাও চেক করে দেখি x² এর ভ্যালু 16 থেকে বড় অথবা 16 সমান হয় কিনা। এরপরে যেটা আছে x ইকুয়াল টু +-5, আমাদের বানানো যে কন্ডিশন, ওই কন্ডিশনে বসাই দেখি, x² ইকুয়াল টু +-5 তারপর স্কয়ার, ক্যালকুলেশন করলে 25, যেটা আমাদের 16 থেকে বড় হচ্ছে, স্যাটিসফাই করতেছে আমাদের কন্ডিশনে। এরপর +-6 আছে, +-6 বসাও, তাহলে x² ইকুয়াল টু +-6 তারপর স্কয়ার 36, যেটা আমাদের এই কন্ডিশনে স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা হচ্ছে এখানে x বিলংস টু z, অর্থাৎ x এর ভ্যালু পূর্ণ সংখ্যার সেট হবে, তা লিখতে পারবো। এখান থেকে লিখতে পারবো সেট x বিলংস টু z, x এর ভ্যালু পূর্ণ সংখ্যার সেট, সাচ দ্যাট পূর্ণ সংখ্যার সেট হবে যেন x² এর ভ্যালু আমাদের তোমার হচ্ছে 16 থেকে বড় অথবা 16 সমান প্রত্যেকটা ভ্যালু আসতেছে। আরো স্পেসিফিক করে আমরা দিতে পারি, কি সেটা দেখো তো, এরকম লিখতে পারি না, এবং x কিউব, তাহলে x ইকুয়াল +-4 এখানে বসাও তো, +-4 বসাইলে কিউব করলে আসতেছে তোমার কত,
+4 এর উপরে কিউব করলে +64 -4 এর উপর করলে -64। এটা দেখো তো 216 সমান বা 216 থেকে ছোট হচ্ছে না? 216 থেকে তো ছোট হচ্ছে, একটা তো হচ্ছে। তাহলে x³ কত আসছে? +-64। এখান থেকে আমরা এরকম কন্ডিশন দিতে পারি x³ তোমার লেস দ্যান অর ইকুয়াল 216। আর একটু স্পেসিফাই করে আমরা কন্ডিশন দিলাম। তারপর আসো x +-5 আমাদের কন্ডিশনে বসাও, +-5 কন্ডিশনে যদি বসাও ক্যালকুলেশন করলে +125 -125 যেটাও 216 ছোট হচ্ছে। তারপর আসো পরেরটা, এবং x³ +-6 বসাই, ক্যালকুলেশন করলে কত আসতেছে? 216 যেটা সমান হচ্ছে 216। তাহলে আমরা এখান থেকে আরেকটা কন্ডিশন দিতে পারতেছি, এবং x³ লেস অর ইকুয়াল 216। তাহলে আমরা এভাবে গঠন পদ্ধতিতে এই সেটটাকে কনভার্ট করতে পারি। আমরা আরো বিভিন্নভাবে সুইটেবল ওয়েতে অ্যান্সার লিখতে পারবো। পর্যায়ে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে বেসিক কনসেপ্ট আর একটু স্ট্রং করে ফেলি। তো এটা জেনারেলি আমাদের ঢাকা বোর্ড 25, দিনাজপুর বোর্ড 24 এবং রাজশাহী বোর্ড 19 এর কোশ্চেন। তো কোশ্চেন এমন, c = y belongs to n such that y² + 3y + 2 = 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে একটা গঠন পদ্ধতিতে সেট দেওয়া আছে, সেটাকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে বলছে। অর্থাৎ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনের উপর বেস করে আমাদের তালিকা পদ্ধতি অর্থাৎ আমাদের বিভিন্ন উপাদানে সেটটাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তো কন্ডিশন এমন দিছে y belongs to n, অর্থাৎ y এর ভ্যালু কি হবে? ন্যাচারাল নাম্বার হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে। এরপরে আরেকটা কন্ডিশন দিছে, সেখান থেকে আমাদের তোমার y এর ভ্যালুগুলো বের করতে হবে ক্যালকুলেশন করে। ফার্স্ট যে কন্ডিশনটা আছে y belongs to n, এটা নিয়ে আগে আমরা কাজ করি। অর্থাৎ y এর ভ্যালু আমাদের যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো এগুলো এট ফার্স্ট ডিফাইন করে ফেলি। তাহলে স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো? স্বাভাবিক সংখ্যার সেট সেগুলোই যেগুলো 0 এর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। 0 এর পরের ধনাত্মক অখণ্ড সংখ্যা কি কি? 0 এর পরে ধনাত্মক কি আছে? অখণ্ড সংখ্যা 1 আছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা 2 আছে, 3 আছে, 4 আছে, এরকম করে চলতে 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 চিরকাল চলবে যেগুলো, ওগুলোই আমাদের 0 এর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে সি সেটের ভ্যালুগুলো আমাদের স্বাভাবিক সংখ্যার সেট হইতে হবে এট ফার্স্ট। তারপরে আর কি হইতে হবে? এই স্ট্রাকচার থেকে এট ফার্স্ট আমাদের y এর ভ্যালু বের করতে হবে। এই কন্ডিশন থেকে এট ফার্স্ট y এর ভ্যালু বের করব, বের করে চেক করে দেখব যে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হচ্ছে কিনা। যদি এই কন্ডিশন থেকে y এর ভ্যালু বের করে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ওই ভ্যালুগুলোকে প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণ্য করব, আদারওয়াইজ গণ্য করব না। আমাদের এই কন্ডিশন থেকে এট ফার্স্ট y এর ভ্যালু বের করি। কন্ডিশনটা এরকম দিছে তোমার y² + 3y + 2 = 0। দেখো তো খেয়াল করে এই ইকুয়েশনটা আমাদের কি ফরম্যাটে আছে? এই ইকুয়েশনটা আমাদের মিডল টার্ম অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ ফরম্যাটে আছে। মিডল টার্ম কিভাবে করা যায়? কোন ফরম্যাটে থাকলে মিডল টার্ম করা যায়? ax⁴n plus bx⁴n plus c = 0, এই ফরম্যাটে থাকলে আমাদের মিডল টার্ম করা যায়। তাহলে দেখো x এর পরিবর্তে কি আছে? ভ্যারিয়েবল y আছে, y এর ভ্যালু কত আছে? 2n, অর্থাৎ এখানে দ্বিগুণ ভ্যালু থাকবে। এইটার পাওয়ার থেকে এটার পাওয়ার দ্বিগুণ আকারে থাকবে। দেখো তো এটার পাওয়ার কত? 1, এটার পাওয়ার দ্বিগুণ আছে না? এটার পাওয়ার থেকে এটার পাওয়ার দ্বিগুণ, অর্থাৎ ax⁴2n plus bx⁴n plus c = 0। এই ফরম্যাটে যদি থাকে সেক্ষেত্রে আমরা মিডল টার্ম করব, অর্থাৎ এটা মিডল টার্ম ফরম্যাটে আছে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ আমরা করব। এখান থেকে মধ্যের টার্মটা ভেঙে দিব। দেখো y² প্লাস মধ্যের টার্মটা ভাঙলে কত আসতেছে? 2y plus y plus 2 = 0 লেখা যাচ্ছে। এখন আসো এই দুটো টার্ম থেকে কি কমন যায়? y কমন যায়। এখান থেকে y চলে গেলে থাকে কত? y। এখান থেকে y চলে গেলে থাকে 2। এই দুটো টার্ম থেকে কি কমন যায়? 1 কমন যায়। থাকে কি? এখান থেকে 1 কমন গেলে y থাকে, এখান থেকে 1 কমন গেলে 2 থাকে। এখন আসো এরপরে এই টার্ম থেকে কি কমন যায়? y plus 2 কমন যায়। এখান থেকে y plus 2 চলে গেলে থাকে কি? y। এখান থেকে y plus 2 চলে গেলে থাকে কি? 1। আমাদের লাগবে কিসের ভ্যালু?
ওয়াই এর ভ্যালু লাগবে। তাহলে এখান থেকে দেখো এই দুটো ইনটু আকারে আছে, আবার ইকুয়াল টু 0 আছে। তাহলে আমরা এখান থেকে সহগ সমীকৃত করে ওয়াই এর মান বের করব। তাহলে সহগ সমীকৃত শর্ত অনুযায়ী ওয়াই প্লাস টু ইকুয়াল টু কি লেখা যাবে এখান থেকে 0। এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত -2। এখান থেকে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 লেখা যাবে। ওয়াই ইকুয়াল টু তোমার কত লেখা যাচ্ছে এখানে +1 এর পরে গেলে -1। তাহলে এখান থেকে আমাদের ওয়াই এর ভ্যালু কয়টা আসছে দুইটা, একটা -2 একটা -1। ওয়াই এর ভ্যালু -2 -1। এখন আসো আমাদের কন্ডিশন কি ছিল, স্বাভাবিক সংখ্যা হইতে হবে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু -2 -1 আসছে, যেটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখানে -2 -1 আছে না, স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 0 পরে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা। আসছে কি ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে এটা স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে পড়তেছে না। এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এত যা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আসো আমাদের প্রাপ্ত সেটের ভ্যালু তো কিছুই নাই, তাহলে আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারবো, ফাঁকা সেট লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট সি ইকুয়াল টু ফাঁকা সেট। এভাবে আমাদের বোর্ড কোশ্চেনটা সলভ করতে হবে। এই পর্যায়ে আমরা বরিশাল বোর্ড 2024 এর একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা এমন, সমাধান সেট নির্ণয় করো y স্কয়ার ইকুয়াল টু √5 ইনটু y। অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে সমাধান সেট নির্ণয় করতে বলছে। অর্থাৎ এট ফার্স্ট আমাদের ওই ইকুয়েশন থেকে সমাধান করতে হবে, অর্থাৎ আমাদের y এর ভ্যালু বের করতে হবে। তারপর ওই y এর ভ্যালুটাই হচ্ছে প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে আমরা গণ্য করতে পারবো। ঠিক আছে, তাহলে আসো এট ফার্স্ট আমাদের ওই ইকুয়েশন থেকে আমরা y এর ভ্যালু বের করি। ইকুয়েশনটা এমন ছিল তোমার y স্কয়ার ইকুয়াল টু √5y। দেখো এখান থেকে আমরা কিভাবে সলভ করতে পারি, √5 ইনটু y আছে, এই পাশে নিয়ে আসো, এখানে প্লাস আকার আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। √5 ইনটু y, ওই পাশে কিছুই থাকবে না, 0 থাকবে। তারপর আসো এই দুইটা টার্ম থেকে কি কমন যাচ্ছে, এই দুইটা টার্ম থেকে আমাদের y কমন যাচ্ছে। এখান থেকে y কমন গেলে থাকে কি y, এখান থেকে y কমন গেলে থাকে √5 ইকুয়াল টু 0। দুইটা ইনটু আকারে আছে, অর্থাৎ y ইনটু y মাইনাস 5 আছে ইকুয়াল টু 0। যেহেতু দুইটা ইনটু আকারে আছে এবং ওই পাশে 0 আছে, তাহলে সহগ সমীকৃত করে আমরা y এর মান বের করব। তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারবো, 0 লিখতে পারবো একটা, আর একটা হচ্ছে y মাইনাস √5 ইকুয়াল টু 0 লিখতে পারবো। এখান থেকে y এর ভ্যালু কত আসতেছে মাইনাস, ওই পার গেলে প্লাস হয়ে যায়, প্লাস √5 হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের y এর ভ্যালু দুইটা কি কি আসছে, y ইকুয়াল টু 0 আর একটা √5। এখন এই সমাধান সেটের ভ্যালুই, যদি এই সমাধানের ভ্যালুই প্রাপ্ত সেটের ভ্যালু হিসেবে গণ্য হবে। এখান থেকে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট 0, √5 এই আমাদের অ্যান্সার।